ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা হাইপোথিসিস নিয়ে আলোচনা শুরু করব। তবে প্রথমে বলছি, যারা সিটেট দিচ্ছেন বা অন্য কোনো টেটে প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। আপনি যদি এনটিএনএটের স্টুডেন্ট হন, এনটিএনএট এডুকেশনের স্টুডেন্ট হন, তাদের উদ্দেশ্যেই বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনএট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো শুধু আপনার সেকেন্ড পেপারে না, আপনি যে কোনো সাবজেক্টে দেন না কেন ফার্স্ট পেপারও আপনাকে হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, হাইপোথিসিস নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা লাস্ট দিন স্কোয়ার অফ অপোজিশন যে করেছিলাম, যেখানে আমরা প্রশ্ন সলভ করেছিলাম, সেখানে একটা প্রশ্ন আপনাদের করেছিলাম, সেটার উত্তর আগে আপনাদের দিই। প্রশ্নটা ছিল যে ইফ অল বয়েজ আর মেন ইটস ট্রু, এই প্রপোজিশনটা যদি সত্য হয় তাহলে নিচের কোন প্রপোজিশনগুলো মিথ্যা হবে। তো আপনাদের মধ্যে অনেকে দেখি অ্যান্সার করেছেন যে স্যার সাম বয়েজ আর নট ম্যান, এটাই শুধু মিথ্যা হবে। অর্থাৎ আপনাদের মতে 4 নম্বর অপশনে যে ডি অনলি ছিল সেটাই শুধু মিথ্যা হবে। আপনাদের মধ্যে অনেকে দেখি এই অ্যান্সারটা করেছিলেন। তো এই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা জানি স্কোয়ার অফ অপোজিশন আমরা যখন করি, আমরা কীভাবে করি, এ ই আই ও। আমাকে বলে দিয়েছিল যে এ স্টেটমেন্ট, সেটা বলে দিয়েছিল ট্রু, এটা বলে দিয়েছিল ট্রু। এটা যদি ট্রু হয় এর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট ও, অর্থাৎ সাম বয়েজ আর মেন, এটা অবশ্যই ফলস হবে। তার মানে আপনারা যারা যারা বলেছিলেন যে স্যার সাম বয়েজ আর নট মেন, এটা ফলস হবে, একদম ঠিক, একদম ঠিক, কোনো ভুল নেই। কিন্তু আমরা এখান থেকে দেখব শুধু কি সাম বয়েজ আর নট মেন এই প্রপোজিশনটাই ফলস, না অন্য কোনো প্রপোজিশনও ফলস হতে পারে, এটা আমাদের একটু দেখতে হবে। তাহলে দেখুন, ডিটা ঠিক, তার মানে অপশন অ্যান্সার হবে হয় 3 নম্বরটা অথবা 4 নম্বরটা। তার মানে শুধু ডি অনলি অথবা বি আর ডি দুটোই হতে পারে। বি নম্বরে কি ছিল, নো বয়েজ আর মেন, এটাও ফলস হবে। এটা হচ্ছে অপশনে আছে যে নো বয়েজ আর মেন, এটাও কি ফলস হবে কিনা। দেখুন, আমরা যখন সাব অল্টারনেশন পড়েছিলাম, স্কোয়ার অফ অপোজিশনে তো আমরা 4টা পার্ট পড়েছিলাম, লাস্ট যে পার্টটা পড়েছিলাম সাব অল্টারনেশন, সেখানে একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম যে সত্য কি উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, আর মিথ্যা নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। সত্য হয় উপর থেকে নিচ, আর মিথ্যা হয় নিচ থেকে উপর। তার মানে নিচেরটা যদি মিথ্যা হয়ে যায়, উপরেরটা অটোমেটিক কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। সাব অল্টারনেশনে আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম আই যদি মিথ্যা হয় এ অটোমেটিক মিথ্যা হয়ে যাবে, ও যদি মিথ্যা হয় তার মানে ই অটোমেটিক মিথ্যা হয়ে যাবে। তার মানে কি, এটাও মিথ্যা হবে। তার মানে কি, এটাও মিথ্যা হবে। তার মানে এখানে বি আর ডি দুটোই মিথ্যা হবে। নেটে দেখবেন প্রশ্নগুলো এই টাইপেরই দেয়। এনটিএনএট যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন, এই টাইপের প্রশ্নই আপনারা পদে পদে পাবেন। তাই একটু চোখ কান খোলা রেখে করার চেষ্টা করবেন। এটাকে আমরা অন্যভাবেও করতে পারতাম। দেখুন আরও কতভাবে করা যায়, আরও কতভাবে করা যায়। দেখুন দেখুন এটা তো ফলস হবে, যেহেতু হচ্ছে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, এতটুকু বুঝতে পারলেন। এটা এমনিও ফলস হবে। দেখুন কিভাবে, এটা বলে দিয়েছে ট্রু। আমরা কন্ট্রারি যে স্টেটমেন্ট পড়েছিলাম সেটা কাদের মধ্যে হয় আমরা জানি, যে এ আর ই এর মধ্যে হয় কন্ট্রারি স্টেটমেন্ট। কন্ট্রারি স্টেটমেন্টের একটা বৈশিষ্ট্য ছিল যে দুটো কখনো একসাথে সত্য হতে পারে না, মানে দুটো একসঙ্গে ট্রু হতে পারে না। দুটো একসঙ্গে মিথ্যা হতে পারে, কিন্তু দুটো একসঙ্গে সত্য হতে পারে না, তাই না। তার মানে এটা আর এটা দুজনে একসঙ্গে সত্য হতে পারে না। তাহলে একজন তো সত্য বলে দিয়েছে, এটা তো সত্য বলে দিয়েছে এ স্টেটমেন্ট, তাহলে এটা কি অটোমেটিক ফলস হয়ে যাবে। আবার এটা যদি ট্রু হয়, এটা যেহেতু কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, এটা অটোমেটিক ফলস হয়ে যাবে। তার মানে এটাও ফলস, এটাও ফলস। মানে নো স্টেটমেন্টটাও ফলস হবে, সাম নট স্টেটমেন্টটাও ফলস হবে। তার মানে এখান থেকে নো বয়েজ আর নট মেন এটাও ফলস, সাম বয়েজ আর নট ম্যান এটাও ফলস, দুটোই হচ্ছে ফলস। তার মানে অপশন হতো বি অ্যান্ড ডি। এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন, যখন পরীক্ষা এই টাইপের প্রশ্ন আসবে একটু খেয়াল করে করবেন, দেখবেন আপনারা অবশ্যই পারবেন। তাহলে চলুন এখন আজকে যে টপিক হাইপোথিসিস সেটা নিয়ে আলোচনা করি।
তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হাইপোথিসিস সম্বন্ধে। তাহলে সবার আগে বুঝি হাইপোথিসিস কি। নর্মাল একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। হাইপোথিসিস হলো যখন আমাদের সামনে কোনো একটা প্রবলেম উপস্থিত হয়, সেই প্রবলেমের সম্ভাব্য সমাধান, টেন্টেটিভ সলিউশন হলো হাইপোথিসিস। যেমন আমাদের সামনে যদি একটা প্রবলেম এরকম উপস্থিত হয়, ধরুন আপনি আপনার ঘরের চাবিটা খুঁজে পাচ্ছেন না, এটা আপনার সামনে একটা প্রবলেম। কি, আপনি আপনার ঘরের চাবিটা খুঁজে পাচ্ছেন না। তখন আমরা কি করি, আমরা অনুমান লাগাই যে কোথায় চাবিটা থাকতে পারে। আমরা কি ধরি, হয়তো লাস্ট যে প্যান্টটা পরেছিলাম সেই প্যান্টের পকেটেই চাবিটা আছে। ঠিক আছে, হয়তো আমি যেই গাড়িটা ড্রাইভ করেছিলাম সেই গাড়িতেই আমি চাবিটা রেখেছি। এরকম আমরা আরো ধরতে পারি, হয়তো যেখানে চাবিটা রাখি সাধারণত প্রতিদিন সেখানেই চাবিটা আছে। এরকম কিছু সম্ভাব্য সমাধান আমরা ধরে নিচ্ছি। আমার সামনে একটা প্রবলেম আসলো, কি আমি চাবিটা খুঁজে পাচ্ছি না, তাহলে সেই সম্ভাব্য যে সমাধান সেই প্রবলেমটার, সেগুলো কিছু আমরা ধরে নিচ্ছি। আমরা যেই সম্ভাব্য সমাধানগুলোকে ধরে নিচ্ছি এগুলোই হচ্ছে কি হাইপোথিসিস। ঠিক আছে, হাইপোথিসিস কি, টেন্টেটিভ সলিউশন। আমার সামনে একটা প্রবলেম উপস্থিত হয়েছে, সেই হচ্ছে প্রবলেমের টেন্টেটিভ সলিউশন, অর্থাৎ সম্ভাব্য সমাধান, সেটা হচ্ছে কি হাইপোথিসিস। এখন এই হাইপোথিসিস কথাটাকে আমরা ভাঙবো। হাইপোথিসিস কথাটাকে যদি আমরা ভাঙি, আমরা পাবো হাইপো প্লাস থেসিস। হাইপো কথার অর্থ কি, লেস দেন, মানে কম। আর থেসিস ওয়ার্ডটা আপনারা অনেকে শুনেছেন, যে পিএইচডি করছে ওকে থেসিস সাবমিট করতে হবে একটা। যখন আমরা একটা রিসার্চ করি, পিএইচডি করি, আমরা একদম শেষে যে রেজাল্টটা পাই সেটা যে সাবমিট করি সেটাকে বলা হয় থেসিস। কিন্তু দেখুন হাইপোথিসিসকে কি বলা হলো, লেস দেন থেসিস, মানে থেসিসের কম কিছু। কেন বলা হলো একটু বোঝার চেষ্টা করি এখানে। থেসিস কি, আমরা প্রুভ করেছি যে কোনো একটা প্রবলেম আমাদের সামনে ছিল, সেই প্রবলেমটা সলিউশন আমরা দিলাম, সেটা আমরা অলরেডি প্রুভ করেছি, সেটাকে আমরা বলছি থেসিস, একটা প্রুভেন ফ্যাক্ট। একদম ফাইনালি একটা রেজাল্ট সাবমিট করছি, এর জন্য সেটাকে বলা হচ্ছে থেসিস। কিন্তু হাইপোথিসিসকে লেস দ্যান থেসিস বলা হচ্ছে। কেন? তখন হাইপোথিসিসটা হচ্ছে প্রুফ আমরা করিনি, আমরা সম্ভাব্য ধরে নিয়েছি যে এটার সম্ভাব্য সমাধান এটা হতে পারে, এটার সম্ভাব্য সমাধান এটা হতে পারে, এটার সম্ভাব্য সমাধান এটা হতে পারে। আমরা সম্ভাব্য ধরে নিয়েছি, এখনো প্রুফ করিনি। যখন প্রুফ করে দিব তখন হয়ে যাবে থেসিস। প্রুফ করে যখন সাবমিট করছি রেজাল্টটাকে, সেটা হয়ে গেল থেসিস। যেহেতু এখনো আমরা প্রুফ করিনি, এর জন্য হাইপোথিসিসকে কি বলা হয়, লেস দ্যান থেসিস। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখন আমরা এই হাইপোথিসিসের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। তারপরে আমাদের সিলেবাসে 3 ধরনের টাইপস আছে হাইপোথিসিসের, সেই 3 ধরনের হাইপোথিসিসের টাইপ সম্বন্ধে জানবো। ঠিক আছে, চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করছি হাইপোথিসিসের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখলাম, আপনারা আরো খুঁজবেন, আরো পাবেন। এগুলো হচ্ছে ইনফাইনাইট, এগুলো শেষ হবে না। মানে নির্দিষ্ট কয়েকটাই যে আমি লেখালাম এই কটাই যে ক্যারেক্টারিস্টিক্স, এটা ভেবে নেবেন না। আমি কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর চেষ্টা করলাম, এছাড়াও অনেক ক্যারেক্টারিস্টিক্স আপনারা চিন্তা করলে আরো পাবেন। প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স হাইপোথিসিস আছে সেটা লিখেছি কি, হাইপোথিসিস শুড বি সিম্পল এন্ড ক্লিয়ার। অর্থাৎ হাইপোথিসিস কেমন হতে হবে, একদম সহজ এবং পরিষ্কার। মানে আমার হাইপোথিসিস দেখে যেন আমরা বুঝতে পারি, বা যে কোনো যেন বুঝতে পারে অ্যাকচুয়ালি আমি কি প্রমাণ করতে যাচ্ছি। আমি হাইপোথিসিসটাকে এমন ভাবে তৈরি করলাম যে বোঝাই যাচ্ছে না আমি অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে যাচ্ছি, তাহলে হবে না। মানে আমরা তো কোনো একটা সমস্যা নিয়ে এসেছি, কোনো একটা সমস্যার সমাধান করার জন্য তো হাইপোথিসিসকে ধরে নিচ্ছি। তাই আমার হাইপোথিসিস দেখে যেন বোঝা যায় অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, হাইপোথিসিস শুড বি সিম্পল এন্ড ক্লিয়ার। হাইপোথিসিস দেখে যেন বোঝা যায় অ্যাকচুয়ালি আমরা কি প্রুভ করতে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট, ইট শুড বি টেস্টেবল উইদিন এ স্পেসিফিক টাইম।
টেস্টেবল মানে টেস্ট করা যাবে, হাইপোথিসিসকে আমরা টেস্ট করতে পারবো। হাইপোথিসিসকে কিভাবে টেস্ট করে? আপনারা অনেকে শুনেছেন জেড টেস্ট, টি টেস্ট, চাই স্কয়ার টেস্ট, অনেকে শুনেছেন এনোভা। তো এই যে নামগুলো আপনারা শুনেছেন, এই টেস্টগুলোর মাধ্যমে হাইপোথিসিস টেস্ট করা যায়। এগুলো নিয়ে পরে ডিটেলসে কোনো ভিডিও করে জানাবো, আজকে ভিডিওতে সেগুলো জানানো সম্ভব না। তো মাথায় রাখবেন হাইপোথিসিস এমন হতে হবে সেগুলোকে যেন আমরা টেস্ট করতে পারি। টেস্ট কিভাবে করব? জেড টেস্ট, টি টেস্ট, এনোভা, চাই স্কয়ার ইত্যাদি যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আছে সেগুলোর মাধ্যমে হাইপোথিসিস টেস্ট করব। ঠিক আছে? তাহলে কি আছে? হাইপোথিসিস শুড বি টেস্টেবল, অর্থাৎ হাইপোথিসিস এমন হওয়া দরকার যেগুলোকে আমরা টেস্ট করতে পারবো উইদিন এ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আমরা টেস্ট করতে পারি। এরকম না আমি একটা হাইপোথিসিস বানালাম 5 বছর ধরে সেটাকে টেস্ট করতে থাকবো, এরকম না। একটা নির্দিষ্ট 5 মাস 6 মাস নির্দিষ্ট খুব সময়ের মধ্যে যেন হাইপোথিসিসটাকে যেন টেস্ট করা যায়। নেক্সট আছে ইট ইজ এ টেন্টেটিভ স্টেটমেন্ট। আমরা দেখলাম টেন্টেটিভ বলতে কি সম্ভাব্য। অনেক সময় এরকম বলে না যে পরীক্ষার কিন্তু টেন্টেটিভ ডেট চলে এসেছে। টেন্টেটিভ বলতে সম্ভাব্য, চেঞ্জ হতে পারে, কিন্তু আপাতত যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে অমুক দিন পরীক্ষা হতে পারে। তেমনি হাইপোথিসিস কি বলা হলো? ইট ইজ এ টেন্টেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ সম্ভাব্য একটা সলিউশন আমরা হাইপোথিসিসকে বলতে পারি। অলরেডি আমরা দেখলাম যে আমাদের প্রবলেমের সম্ভাব্য সমাধান, প্রুফ হয়নি এখনো। হাইপোথিসিস কিন্তু মনে রাখবেন প্রুফড হয়নি। প্রুফড হওয়ার আগে আমরা যে কিছু অ্যাজিউম করে নেই, কিছু ধরে নেই, সেটা হচ্ছে হাইপোথিসিস। এখনো প্রুফ করা হয়নি, এর জন্য এটাকে টেন্টেটিভ। প্রুফ হলে তো প্রুফড ফ্যাক্ট বলতাম, এর জন্য যেহেতু প্রুফ হয়নি এর জন্য এটাকে কি বলা হচ্ছে? টেন্টেটিভ সলিউশন বা টেন্টেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে? এরপরে আছে ইট ইজ এ পার্ট অফ রিসার্চ বাট সাম রিসার্চ স্টার্টস উইথ এ কোশ্চেন ইনস্টেড অফ হাইপোথিসিস। আপনাদের অনেকের মনে হয় যে রিসার্চ করতে গেলে হাইপোথিসিস অবশ্যই প্রয়োজন। এটা কিন্তু একটা ভুল ধারণা। ঠিক আছে? মাথায় রাখবেন যে আমরা যখন রিসার্চ করতে যাচ্ছি, হাইপোথিসিস আমাদের অনেক কাজ ইজি করে রিসার্চার হিসেবে, এটা ঠিক, কিন্তু হাইপোথিসিস আমাকে করতেই হবে এমন কোনো কথা নেই। অনেক রিসার্চই আছে, যেমন হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চে অনেক সময়ই হাইপোথিসিস ব্যবহার না করে কোশ্চেন ব্যবহার করা হয়, এটা কোশ্চেন থেকে স্টার্ট হয়। ঠিক আছে? তো হাইপোথিসিস ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। আমি যদি ভুল না করি এনটি নেট এক্সামে একবার এসেও ছিল ফার্স্ট পেপারে, যে মানে প্রশ্নটা এই টাইপেরই ছিল যে রিসার্চের কি কি প্রয়োজন হয়, সেখানে হাইপোথিসিস মাস্ট বলা ছিল। তো মাথায় রাখবেন যে রিসার্চে হাইপোথিসিস মাস্ট না, হাইপোথিসিস ব্যবহার করা হয়, কিন্তু হাইপোথিসিস ব্যবহার করতেই হবে রিসার্চ করতে গেলে এমন কোনো কথা নেই। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এরপরে আছে ইট শুড বি এবল টু রিলেট দ্য ভেরিয়েবলস ইউজিং ইন দ্য রিসার্চ। এখন আমরা যে হাইপোথিসিসটা করলাম, আমি নিজের মনের মতো খেয়াল খুশি মতো হাইপোথিসিস লিখে নিলাম তা না। আমরা যে রিসার্চটা করছি, অর্থাৎ আমাদের সামনে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমে যে ভেরিয়েবলগুলো ব্যবহার হয়েছে, আমরা এরপরে যখন হাইপোথিসিসের বিভিন্ন উদাহরণ নিব, টাইপসগুলো জানবো, তখন আপনাদের আরো ক্লিয়ার হবে। তখন দেখবেন সেখানে দেখবেন যে প্রবলেমটা আমরা নিয়েছি, সেই প্রবলেমে যে ভেরিয়েবলসগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে রিলেট করতে পারে এমন ভাবে যেন হাইপোথিসিস তৈরি করা হয়। ঠিক আছে? এরপরে আছে কি ইট মাস্ট বি স্পেসিফিক, মানে এটা নির্দিষ্ট হতে হবে। অলরেডি ধরুন এই সিম্পল এন্ড ক্লিয়ার এর মতোই অনেকটা। হাইপোথিসিস কি একদম সিম্পল, ক্লিয়ার এবং স্পেসিফিক হতে হবে। ঠিক আছে? মানে দেখে যেন বুঝতে পারি অ্যাকচুয়ালি আমরা কি প্রমাণ করতে যাচ্ছি। তো এগুলো ছিল হচ্ছে হাইপোথিসিসের কিছু ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? এগুলো থেকে আপনারা আরেকটু চিন্তা করবেন, আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স বের হবে। এখন যে আমরা আলোচনা করতে যাচ্ছি হাইপোথিসিসের টাইপ সম্বন্ধে। হাইপোথিসিস টাইপস, এটা আপনাদের যে সিলেবাস আছে, এডুকেশনের সিলেবাসে দেখবেন 3 ধরনের টাইপ সম্বন্ধে বলা আছে। আগে যদি যেতাম আমরা অনেক ধরনের হাইপোথিসিস দেখেছিলাম, কিন্তু এখন স্পেসিফিক করে দিয়েছে যে এই ধরনেরই হাইপোথিসিস আমাদের সিলেবাসে আছে। সেই 3 ধরনেরই টাইপ সম্বন্ধে এখন আমরা জানতে যাচ্ছি। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা হাইপোথিসিস নিয়ে আলোচনা করব, হাইপোথিসিসের টাইপস নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষার সিলেবাসে যে 3 ধরনের হাইপোথিসিস টাইপসই আছে, সেটা কি কি? নাল হাইপোথিসিস, নন ডাইরেকশনাল হাইপোথিসিস আর ডাইরেকশনাল হাইপোথিসিস। এই 3 ধরনের টাইপসই দেখবেন, আপনারা সিলেবাস খুলে দেখবেন এই 3 ধরনের টাইপসই আছে। তাহলে প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্ট নিয়েছি, মানে একটা রিসার্চের যে টাইটেল হয় সেটাই নিয়েছি, বা একটা রিসার্চের টপিকই নিয়েছি। আমি এখানে রিসার্চ করতে গেলে আমরা যেই ভাষা ব্যবহার
ব্যবহার করি আমি সেটাকেই রাখার চেষ্টা করেছি। আমি নিজের মনের মতো করিনি। একটা রিসার্চ যদি আপনারা কখনো কেউ করেন বা করে থেকেছেন, এরকম কেউ থেকে থাকেন, দেখবেন রিসার্চে কোনো টাইটেল যখন আমরা নেই রিসার্চের, আমরা এরকমই ভাষা ব্যবহার করি। অবজেক্টিভসও এরকম ভাষা ব্যবহার করি, যখন হাইপোথিসিস নেই তখনও এই ধরনের ভাষাই আমরা ব্যবহার করি। আমি সেরকমই রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট নিয়েছি। এক্সপেরিমেন্টটা কি? এ স্টাডি অন দ্য ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং টিনেজার্স অফ কোচবিহার ডিস্ট্রিক্ট উইথ রেসপেক্ট টু দেয়ার সেক্স। অর্থাৎ আমরা একটা স্টাডি করতে যাচ্ছি। কি স্টাডি? অন দ্য ডিফারেন্স অফ আইকিউ, মানে আইকিউর পরিবর্তনের উপর অ্যামাং টিনেজার্স অফ কুচবিহার ডিস্ট্রিক্ট উইথ রেসপেক্ট টু দেয়ার সেক্স। অর্থাৎ কুচবিহার ডিস্ট্রিক্টে যে টিনেজাররা আছে তাদের সেক্সের রেসপেক্টে, অর্থাৎ মেল আর ফিমেলের রেসপেক্টে তাদের আইকিউতে কি পরিবর্তন আসছে, অর্থাৎ তাদের বুদ্ধিতে কি পরিবর্তন আসছে, সেটার একটা আমরা স্টাডি করতে যাচ্ছি। তাহলে কি বললাম? যে কুচবিহার ডিস্ট্রিক্টে যে বিভিন্ন মেল ফিমেল টিনেজাররা আছে তাদের বুদ্ধিতে কি পরিবর্তন আসছে বা কি পরিবর্তন আছে সেটার আমরা একটা স্টাডি করতে যাচ্ছি। তাহলে আমাদের রিসার্চ টপিকটা বোঝা গেল। তাহলে আপনারা জানেন যে এই রিসার্চটা যদি আমরা করতে যাই আমরা কীভাবে করব। আমরা কুচবিহার ডিস্ট্রিক্টের যে 5টা সাব ডিভিশন আছে, আপনার মধ্যে অনেকে জানেন না, কুচবিহার ডিস্ট্রিক্টে 5টা সাব ডিভিশন আছে। সেই 5টা সাব ডিভিশন হলো কুচবিহার নিজেই একটা সাব ডিভিশন, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, দিনহাটা, মেখলিগঞ্জ, এই 5টা সাব ডিভিশন আছে। তাহলে আমাদের কাজ কি থাকবে, করণীয় কি থাকবে রিসার্চার হিসাবে? এই 5টা সাব ডিভিশন থেকে ডেটা কালেক্ট করা। ছেলেদের থেকে ডেটা নিব, মেয়েদের থেকে ডেটা নিব, নিয়ে দেখব যে 5টা সাব ডিভিশনের মেলরা যে আছে তাদের আইকিউর মধ্যে কোনো পরিবর্তন হয় নাকি। মানে 5টা সাব ডিভিশনের যে মেলের মধ্যে আমার একটা হচ্ছে দিনহাটা সাব ডিভিশন, একটা মাথাভাঙ্গা সাব ডিভিশন। তাহলে মাথাভাঙ্গা সাব ডিভিশনের মেলের সঙ্গে দিনহাটা সাব ডিভিশনের মেলের আইকিউতে কোনো পরিবর্তন হয় নাকি, বা ফিমেলের মধ্যে কোনো পরিবর্তন হয় নাকি। মাথাভাঙ্গা সাব ডিভিশন নিলাম, আবার মেখলিগঞ্জ সাব ডিভিশন নিলাম, দুজনের মেলের আইকিউর মধ্যে কোনো পরিবর্তন হয় নাকি আমরা সেগুলো চেক করব। বা পুরো কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেও আমরা এটাও চেক করতে পারি যে মেল আর ফিমেলের মধ্যে তাদের আইকিউর মধ্যে কোনো পরিবর্তন হয় নাকি। মানে পুরো কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে ধরুন আমি 1000টা স্যাম্পল নিলাম, তাহলে 500 জন ছেলে নিলাম, 500 জন মেয়ে নিলাম পুরো কুচবিহার ডিস্ট্রিক্টের উপর। সেই 500 জন ছেলের সাথে সেই 500 জন মেয়ের তুলনা করে দেখলাম তাদের মধ্যে আইকিউর কোনো পরিবর্তন হয় কিনা। তো এইভাবে আমরা রিসার্চটা করব। আপনারা জানেন একটা রিসার্চকে দিক দেয় কে? তার অবজেক্টিভস। তখন রিসার্চ তো খুব একটা বড় বিষয়, তাহলে রিসার্চটা আমরা কি নিয়ে করব তার জন্য আমরা সবার ফার্স্ট কাজ কি থাকে আমাদের? অবজেক্টিভস ঠিক করা, যে আমরা কি কি জিনিস আমরা এখানে দেখাতে যাচ্ছি। এর জন্য ধরুন এই রিসার্চটারই উপরেই আমি কিছু অবজেক্টিভস লিখলাম। আর অনেক অবজেক্টিভস হবে, আমি দুটো সাধারণত লিখেছি, দুটো বাদেও অনেক অবজেক্টিভস হতে পারে। আমি কি লিখলাম? এরকম করে অবজেক্টিভস লেখা হয়, ভাষাটা এরকমই থাকে। টু স্টাডি দ্য আইকিউ অফ মেল টিনেজার্স ইন সিবি ডিস্ট্রিক্ট। অর্থাৎ সিবি ডিস্ট্রিক্টের যে মেল টিনেজার্সরা আছে, ছেলে টিনেজার্স যারা আছে তাদের আইকিউটা কীরকম সেটাকে আমি স্টাডি করব, ঠিক আছে। আরেকটা অবজেক্টিভস কি নিলাম? টু স্টাডি দ্য ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং মেল অ্যান্ড ফিমেল টিনেজার্স ইন সিবি ডিস্ট্রিক্ট। অর্থাৎ কুচবিহার ডিস্ট্রিক্টের মেল আর ফিমেল যে টিনেজার্সরা আছে তাদের আইকিউতে কী ডিফারেন্স আছে সেটাকে আমি স্টাডি করব। আমরা যে হাইপোথিসিস নেব, হাইপোথিসিস সবসময় মনে রাখবেন আমরা যে অবজেক্টিভস ঠিক করি সেই অবজেক্টিভসের উপর ভিত্তি করেই হাইপোথিসিসগুলোকে নেওয়া হয়, ঠিক আছে। এর আগে যে আমরা পড়লাম যে হাইপোথিসিস কি হবে, আমরা রিসার্চে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করব সেগুলোকে এখানে ব্যবহার করা হবে। রিসার্চের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়লাম, আমরা যখন বিভিন্ন হাইপোথিসিসগুলো পড়ব আপনারা দেখবেন, মিলাবেন ভিডিওটার পরে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে কিন্তু দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো যেখানে যেগুলো কথাগুলো বলেছিলাম এখানে সেগুলো অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তাহলে নাল হাইপোথিসিস, নন ডাইরেকশনাল হাইপোথিসিস, ডাইরেকশনাল হাইপোথিসিস, এই তিনটাই আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে। তাই আমরা এক্সট্রা আর কিছু করবো না, এই তিনটাই সিলেবাসে আছে। আপনারা সিলেবাসটা খুলে দেখবেন, এডুকেশনের সিলেবাসে দেখবেন এই তিনটাই আছে। তাহলে নাল হাইপোথিসিস, নাল মানে কি? না, নাল মানে কি? নেই। তাহলে নাল হাইপোথিসিস কীভাবে লিখতে হয়? এটা হচ্ছে সবসময় এই ভাষাতেই লিখতে হবে, দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং মেল টিনেজার্স অফ সিবি ডিস্ট্রিক্ট। এখন এখানে আপনাদের মধ্যে অনেকের মনে হচ্ছে যে সিগনিফিক্যান্ট কথাটার অর্থ কী? সিগনিফিক্যান্ট ডিফারেন্স কথার অর্থ কী? সিগনিফিক্যান্টের বাংলা মানে হলো উল্লেখযোগ্য। ধরুন আমি একটা উদাহরণ দিই,
ধরুন একটা স্টুডেন্টকে যখন আমি প্রাইভেট টিউশন দেইনি তখনও একা একা পড়ে একটা সাবজেক্টে 50 পেয়েছে, আউট অফ 100 50 মার্কস পেয়েছে। কিন্তু তো ওকে যখন আমি টিউশন দিলাম বা কোনো কোচিং দিলাম তখন সে আউট অফ 100 51 পেল। তাহলে দেখুন ওর আগের স্কোর আর এখনের স্কোরের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যটাকে কি আমরা উল্লেখযোগ্য বলতে পারবো? আমরা কি বলতে পারবো খুব আমূল পরিবর্তন এসেছে তাকে হচ্ছে আমরা প্রাইভেট টিউশন বা কোচিং দেওয়ার পর আগে 50 পেতো এখন 51 পেয়েছে? আমরা কিন্তু বলতে পারবো না। ও যদি নিজেই চেষ্টা করতো, নিজেই যদি সেলফ স্টাডি করে, তাহলেও ও 50টাকে 51 করতে পারবে। তাহলে আশা করি সিগনিফিকেন্ট কথাটা বুঝতে পারলেন। ধরুন এটার রেসপেক্টে যদি আমরা বলি যে এখন আইকিউ আমাদের সাইকোলজিতে তো বলে যে প্রত্যেকটা পার্সন থেকে আলাদা, মানে প্রত্যেককেই আলাদা আলাদা। তাহলে আমরা তো জানি আমাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে। দিনাটা যারা থাকবে, তুফানগঞ্জে যারা থাকবে, সবারই আইকিউর মধ্যে কিছু না কিছু পরিবর্তন হবে। তাহলে সেই পরিবর্তনটাকে উল্লেখযোগ্য সেটাই চেক করার, ঠিক আছে? যদি হয় কারো 91, কারো 90, কারো 92, তাহলে এগুলো উল্লেখযোগ্য না, প্রায় একই রকম। কিন্তু দেখা যাচ্ছে কারো হচ্ছে 120, কারো হচ্ছে 80, তখন আমরা বলবো যে হ্যাঁ এদের আইকিউটা মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। এটাই হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্স কথার অর্থ। তাহলে এখানে আমরা কি লিখলাম? দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং মেল টিনেজার্স অফ সিবি ডিস্ট্রিক্ট। অর্থাৎ কুচবিহার যে ডিস্ট্রিক্ট আছে, কুচবিহার ডিস্ট্রিক্টের মেল টিনেজার্সদের আইকিউ অর্থাৎ বুদ্ধির মধ্যে কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ তারা একই রকম, নো ডিফারেন্স। এটা আমরা হাইপোথিসিস ধরলাম। এই ধরনের হাইপোথিসিসকে বলা হবে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস এই কথা মনে রাখবেন, নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, নো সিগনিফিকেন্স কথাটা ব্যবহার থাকবে, নো সিগনিফিকেন্ট এই কথাটা ব্যবহার থাকবে, নো সিগনিফিকেন্ট, যে দুজনের মধ্যে কোনো রিলেশন নেই না কথাটা ব্যবহার থাকবে কোথায়? নাল হাইপোথিসিসে। তেমনি আরেকটা যেটা অবজেক্টিভ ছিল আমাদের, টু স্টাডি দ্য ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং মেল অ্যান্ড ফিমেল টিনেজার্স ইন সিবি ডিস্ট্রিক্ট। এটার উপর ভিত্তি করে আমি আরেকটা নাল হাইপোথিসিস দিলাম, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং মেল অ্যান্ড ফিমেল টিনেজার্স ইন সিবি ডিস্ট্রিক্ট। অর্থাৎ কুচবিহার যে ডিস্ট্রিক্ট আছে, এখানে যে মেল আর ফিমেল টিনেজার্সরা আছে, তাদের আইকিউতে কোনো পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই। এটা আমি হাইপোথিসিস হিসেবে ধরে নিলাম। এখন আমি টেস্ট করে দেখবো হাইপোথিসিসটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। যদি সত্য হয় এই হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করবো যে হ্যাঁ ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যদি মিথ্যা হয় তাহলে হাইপোথিসিসটাকে রিজেক্ট করবো, বলবো তখন না ওদের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে কি হলো? দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং মেল অ্যান্ড ফিমেল টিনেজার্স ইন সিবি ডিস্ট্রিক্ট। অর্থাৎ কুচবিহার ডিস্ট্রিক্টের যে মেল আর ফিমেলরা আছে তাদের আইকিউতে কোনো রকম পরিবর্তন নেই, কোনো রকম পার্থক্য নেই। এই ধরনের যে হাইপোথিসিস সেটাকে কি বলবো? নাল হাইপোথিসিস। মনে রাখবেন আমরা যে রিসার্চ করি এই নাল হাইপোথিসিসটা এডুকেশনাল ফিল্ডে, আমি আমার এডুকেশনাল ফিল্ডের কথা বলবো, এটা খুব বেশি পপুলার, খুবই পপুলার। আমি এমএড করেছি, এখন পিএইচডি করছি, এখনও দেখছি সব জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই এই নাল হাইপোথিসিসকে কাজে লাগিয়েই রিসার্চগুলো করা হয়। খুব বেশি পপুলার হচ্ছে নাল হাইপোথিসিস এডুকেশনাল ফিল্ডে। তখন আমরা জানি যে রিসার্চ অনুযায়ী, মানে বিভিন্ন ধরনের রিসার্চ হয়, আমরা জানি বিভিন্ন ফিল্ডেও রিসার্চ হবে, সেটাও আমরা জানি। রিসার্চ অনুযায়ী কী হবে, হাইপোথিসিস চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এডুকেশনাল ফিল্ডে নাল হাইপোথিসিস খুবই পপুলার, ঠিক আছে? এরপরে আছে দেখুন নন ডাইরেকশনাল হাইপোথিসিস আর একটা হচ্ছে ডাইরেকশনাল হাইপোথিসিস। এই দুটোকে আমরা প্রায় একসাথে বোঝার চেষ্টা করব। তার আগে একটা উদাহরণ নিই, একটা হচ্ছে ডাইরেকশনাল, একটা হচ্ছে নন ডাইরেকশনাল। ধরুন রাহুল আপনার বন্ধু, একজন এসে আপনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি রাহুলের বাড়ি চেনো? আপনি বললেন হ্যাঁ আমি চিনি। আপনি স্বীকার করে নিলেন হ্যাঁ আমি চিনি। আপনাকে তারপরে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা একটু বাড়ির অ্যাড্রেসটা আমাকে বলতে পারবেন, আমি কিভাবে যাব? আপনি চুপ থাকলেন। বোঝা গেল এতটুকু? তো এতটুকু থেকে আমরা ডাইরেকশনাল আর নন ডাইরেকশনাল হাইপোথিসিসটাকে বোঝার চেষ্টা করব। দেখুন আমরা অবজেক্টিভস যেটা নিয়েছিলাম সেই অবজেক্টিভসের উপর ভিত্তি করেই আমরা যে হাইপোথিসিস নিচ্ছি। দেখুন অবজেক্টিভসটা কি ছিল? টু স্টাডি দ্য আইকিউ অফ মেল টিনেজার্স ইন সিবি ডিস্ট্রিক্ট। এটা ছিল আমাদের অবজেক্টিভস। এর জন্য নন ডাইরেকশনাল হাইপোথিসিস কি হবে? নন ডাইরেকশনাল মানে কোনো ডাইরেকশন থাকবে না। কি দিয়েছি? দেয়ার ইজ সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ আইকিউ অ্যামাং মেল টিনেজার্স অফ সিবি ডিস্ট্রিক্ট। আমি স্বীকার করলাম হ্যাঁ
মেল টিনেজার্স যে আছে, কুচবিহার ডিস্ট্রিক্টের যে বিভিন্ন জায়গার মেল টিনেজার্সরা আছে তাদের আইকিউর মধ্যে পার্থক্য আছে, আমি স্বীকার করলাম। যেমন আমি স্বীকার করলাম যে হ্যাঁ আমি রাহুলের বাড়ি চিনি, আমি স্বীকার করলাম যে হ্যাঁ আছে বা আমি চিনি। এটা হচ্ছে কি হলো নন ডাইরেকশনাল। এখন ডাইরেকশনালে যাই। IQ of Dinata subdivisions male teenagers are higher than other subdivisions male teenagers of CB district. অর্থাৎ আমরা দেখলাম যে কুচবিহার যে ডিস্ট্রিক্ট আছে, কুচবিহার ডিস্ট্রিক্টে তো 5টা সাবডিভিশন আছে, তার মধ্যে দিনাটা একটা। আমি বললাম বা আমি হাইপোথিসিস হিসেবে ধরে নিলাম হ্যাঁ দিনহাটার যে মেল টিনেজার্সরা আছে তাদের আইকিউ কি অন্যান্য সাবডিভিশনের, কুচবিহার ডিস্ট্রিক্টের অন্যান্য সাবডিভিশনের মেল টিনেজার্স থেকে বেশি। মানে আমি একটা দিক দিয়ে দিলাম। আমি আপনাদের যে উদাহরণটা দিয়েছিলাম সেটা দিয়ে বোঝার চেষ্টা করি একটু। আপনি বললেন হ্যাঁ আমি রাহুলের বাড়ি চিনি, কিন্তু যখন বলা হলো আপনি আমাকে দিকটা বলতে পারবেন, আপনি কিছু বললেন না। তার মানে কি আপনি নন ডাইরেকশনাল। এখানে আপনি বললেন যে হ্যাঁ আমি চিনি, মানে হ্যাঁ এদের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু কিরকম ডিফারেন্স আছে, কারটা বেশি কারটা কম, একজন বাড়লে আরেকজন কমে না বাড়ে, এরকম কোনো ডাইরেকশন আপনি দিতে পারলেন না। তখন সেটা কি হবে নন ডাইরেকশনাল হাইপোথিসিস। আর ডাইরেকশনাল হাইপোথিসিস কি, হ্যাঁ আপনি বললেন হ্যাঁ আমি চিনি, আপনি এইভাবে যান, একটা ডাইরেকশন দিয়ে দিলেন, আপনি তাহলে রাহুলের বাড়ি পৌঁছে যাবেন। এটা কি হচ্ছে ডাইরেকশন দিচ্ছেন আপনি। তাহলে এখানে কি হ্যাঁ পার্থক্য আছে। আর পার্থক্যটা কিরকম, দিনাটা সাবডিভিশনের যে মেল টিনেজার্স তাদের আইকিউ অন্যান্য সাবডিভিশনের যে মেল টিনেজার্স তাদের থেকে বেশি, আপনি একটা ডাইরেকশন দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাইরেকশনাল হাইপোথিসিস। আরেকটা দেখুন নন ডাইরেকশনালে কি লিখেছি, there is significant difference of IQ among male and female teenagers in CB district. আমি স্বীকার করলাম হ্যাঁ যে কুচবিহার ডিস্ট্রিক্টের মেল আর ফিমেল যে টিনেজার্স আছে তাদের আইকিউর মধ্যে ডিফারেন্স আছে, তাদের আইকিউর মধ্যে পার্থক্য আছে, কিন্তু কার আইকিউ বেশি কার আইকিউ কম আমি কিছু বললাম না। তাহলে এটা কি হলো নন ডাইরেকশনাল। আর ডাইরেকশনালে কি বললাম, আমি একটা ডাইরেকশন দিয়ে দিচ্ছি, একটা নির্দিষ্ট দিক দিয়ে দিচ্ছি। ইয়েস আছে আইকিউ অফ ফিমেল ইজ হায়ার দ্যান মেল টিনেজার্স ইন কুচবিহার ডিস্ট্রিক্ট। আমি ধরে নিচ্ছি আছে, এবং কিরকম যে ফিমেল যে টিনেজার্স তাদের আইকিউ কি ছেলেদের তুলনায় বেশি, আমি একটা দিক দিয়ে দিচ্ছি। তো এটা হলো কি ডাইরেকশনাল হাইপোথিসিস। তাহলে আমি যে আপনাকে রাহুলের উদাহরণটা দিলাম, দেখুন নন নাল হাইপোথিসিসে কি আপনি বললেন না আমি চিনি না, আমি ওর বাড়িও চিনি না ওকেও চিনি না, নাল হাইপোথিসিস, কিছুই নেই, কোনো রিলেশনই নেই ওর সাথে, নাল হাইপোথিসিস। নন ডাইরেকশনালে কি হ্যাঁ আমি চিনি কিন্তু বাড়ির অ্যাড্রেসটা বললেন না, নন ডাইরেকশনাল। ডাইরেকশনালে হ্যাঁ আমি রাহুলকে চিনি আর ওর বাড়ির অ্যাড্রেসটা এইভাবে ওকে যেতে হবে। তাহলে এটা হলো কি আমাদের ডাইরেকশনাল হাইপোথিসিস। আশা করি এই উদাহরণটা যদি আপনারা মনে রাখেন তাহলেই আপনারা করতে পারবেন। আমি চিনি না, কোনো রিলেশন নেই, এর জন্য নাল হাইপোথিসিস। হ্যাঁ আমি চিনি কিন্তু বাড়ির অ্যাড্রেস বললেন না, সেটা হচ্ছে কি নন ডাইরেকশনাল হাইপোথিসিস, কোনো ডাইরেকশন দিলেন না। আর ডাইরেকশনে আপনি চেনেনও এবং বলেও দিলেন অমুক অমুকভাবে ওর বাড়ি যেতে হয়, এটা হচ্ছে কি ডাইরেকশনাল হাইপোথিসিস। তাহলে আশা করি হাইপোথিসিসের এই টাইপগুলো আপনাদের ক্লিয়ার হলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নেক্সট দিন আমরা বিভিন্ন যে এরর আছে, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে লিখবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।